চলে আসছি এর পরের পয়েন্টে, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাস একদিকে রাজনীতির কথা বলে, আবার প্রশাসনেরও কথা বলে। রাজনৈতিকভাবে কোন সম্রাট কখন সাম্রাজ্য স্থাপন করেছেন, কিভাবে সাম্রাজ্য স্থাপন করেছেন, কত বড় সাম্রাজ্য স্থাপন করেছেন, সেটাও যেমন ইতিহাস বলে, সেরকম সেই সাম্রাজ্যে তিনি কিভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার কথাও কিন্তু ইতিহাস বলে। আমরা সেখান থেকেই কিন্তু প্রশাসনের কথা বা প্রশাসনিক উন্নয়নের কথা কিন্তু আমরা জানতে পারি। যে সাম্রাজ্যের বা যে দেশের প্রশাসনিক ব্যবস্থা সুগঠিত, সেই সাম্রাজ্য বা দেশের উন্নয়নও বা উন্নতিও কিন্তু অবশ্যম্ভাবী। উদাহরণ হিসেবে বলা যেতে পারে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। প্রাচীন যুগে তিনি সেখানে দেখা গিয়েছিল যে তার সাম্রাজ্যে যতগুলো বড় বড় নগর আছে, যেমন মগধ, বারাণসী, এরকম তক্ষশিলা, প্রত্যেকটা নগরে তিনি কিন্তু একটা করে পৌর নিগম তৈরি করে দিয়েছিলেন, শুধুমাত্র নগরগুলোর শাসন ব্যবস্থা সুন্দর করে তোলার জন্য। পৌর নিগমের কথাটা কিন্তু এখান থেকেই আমরা জানতে পারি। আবার নেপোলিয়নের আমলে ফ্রান্সের প্রশাসনিক ব্যবস্থাকে তিনি অত্যন্ত সুন্দর করে তৈরি করে দিয়েছিলেন। গোটা ফ্রান্সকে 80টা প্রদেশে ভাগ করে দিয়েছিলেন। প্রত্যেকটি প্রদেশে একজন করে প্রশাসনিক কর্তা নিযুক্ত করেছিলেন। একটা সুন্দর সুগঠিত আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন বা উচ্চপদস্থ প্রশাসনিক কর্মচারী সৃষ্টি করেছিলেন। এগুলো কিন্তু আমরা ইতিহাস থেকেই জানতে পারি, এবং ইতিহাস আমাদের এই শিক্ষাটা দেয়। পাশাপাশি যেমন সুন্দর প্রশাসনিক ব্যবস্থারও উদাহরণ দেয়, তেমনি কুৎসিত প্রশাসনিক ব্যবস্থারও কিন্তু উদাহরণটা দেয়, পাশাপাশি রেখে দেয়, যাতে ভবিষ্যতে আমরা ইতিহাসটা পড়ে প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কোন প্রশাসনিক ব্যবস্থাটা ভালো সেটা আমরা বেছে নিতে পারি। তাই প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রে ইতিহাস জানা কিন্তু অবশ্যম্ভাবী। কৌটিল্য বলেও গেছেন, রাজাকে প্রতিদিন অন্তত কিছুক্ষণ ইতিহাস পড়তে হবে, যাতে তিনি অতীতটা ভুলে না যান। এরপরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি। প্রশাসনিক উন্নয়ন আর অর্থনৈতিক উন্নতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থনৈতিক উন্নতি না হলে প্রশাসনিক উন্নয়ন হতে পারে না, প্রশাসনিক উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হতে পারে না। তাই অর্থনৈতিক উন্নয়ন, কিভাবে অর্থনীতির উন্নয়ন হবে, কিভাবে একটা রাষ্ট্র বিভিন্ন দিক থেকে তার আয় বাড়াবে, সেটাই হচ্ছে অর্থনীতি, অর্থের নীতি। এবং আমরা এখানেও কিন্তু ইতিহাস আমাদের অনেকগুলো অর্থনীতির উদাহরণ পাশাপাশি রেখেছে। যেমন প্রাচীন যুগে দাস ব্যবস্থার উপর ভিত্তি করে অর্থনীতি, মধ্যযুগে সামন্ত ব্যবস্থার উপর ভিত্তি করে অর্থনীতি, আবার আধুনিক যুগের শুরুতে উদার অর্থনীতি, যার হাত ধরে আমরা দেখতে পাই কতকগুলো অর্থনীতির কথা, যেমন পুঁজিবাদ। এই পুঁজিবাদ আমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ে। পুঁজিবাদী অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি। আবার পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বে চলে এলো সাম্যবাদী অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি।
এই দুটোই কিন্তু পাশাপাশি ইতিহাস আমাদের সামনে রেখে দিয়েছে। পুঁজিবাদী অর্থনীতির ভালো মন্দের কথাও যেমন রেখেছে, সাম্যবাদী অর্থনীতির ভালো মন্দের কথাও আমাদের রেখেছে। এবং আমরা দেখতে পাই যে আমাদের দেশ না পুঁজিবাদী অর্থনীতি না সাম্যবাদী অর্থনীতি, কোনো অর্থনীতিকেই না নিয়ে মিশ্র অর্থনীতিকে নিয়েছে। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির যে ভালো দিকগুলো সেগুলো নেওয়া হয়েছে, সাম্যবাদী অর্থনীতির যে ভালো দিকগুলো সেগুলো নেওয়া হয়েছে, নিয়ে মিশ্র অর্থনীতির উপরে আমাদের দেশের অর্থনীতিটা গড়ে উঠেছে। এটা ইতিহাস আমাদের তথ্যগুলো সামনে রেখেছে বলেই সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি। সেই জন্যেই আমাদের দেশের যারা কাণ্ডারি তারা কিন্তু না পুঁজিবাদী অর্থনীতিকে গ্রহণ করেছে সম্পূর্ণভাবে, না সাম্যবাদী অর্থনীতিকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। করেন এই কারণেই যে এই দুটো অর্থনীতির যে ত্রুটি সেগুলো যাতে আমাদের অর্থনীতিতে না ঢোকে সেই কারণে। অর্থাৎ অর্থনৈতিক উন্নতির সোপান হচ্ছে ইতিহাস বলে দেয়। অর্থাৎ কিভাবে অর্থনৈতিক উন্নতি একটা দেশের হতে পারে সেটা কিন্তু উদাহরণের সাহায্যে ইতিহাস কিন্তু বলে দেয়। পরের পয়েন্ট হচ্ছে ধর্ম সহিষ্ণুতা। সেই স্থিতিশীলতার ক্ষেত্রে কাছে আবার ফেরত আসছি। ধর্ম এমন একটা জিনিস যেটা মানুষের অস্থিমজ্জার সঙ্গে জড়িত, যদিও সেটা দেখা যায় না, কিন্তু ধর্ম একটা জাতি বা একটা দেশকে কিন্তু ঐক্যবদ্ধ করে তোলে। এটা আমরা প্রাচীন যুগ থেকে দেখতে পাই। প্রাচীন যুগে পেগান ধর্ম, তারপরে যখন বিভিন্ন ধর্মীয় ব্যবস্থার উত্থান ঘটলো, খ্রিস্টান ধর্ম, আবার পশ্চিম এশিয়ায় উদ্ভব ঘটলো ইসলাম ধর্ম। এই দুটো ধর্মকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ইউরোপ যেমন সংঘবদ্ধ হলো, ইউরোপের বিভিন্ন দেশ সংঘবদ্ধ হলো, এবং তেমনি কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলো কিন্তু ধর্মকে কেন্দ্র করেই সংঘবদ্ধ হয়েছিল। আবার এটাও দেখা যায় যে ধর্মকে কেন্দ্র করে সংঘবদ্ধ হলো, ধর্মীয় ক্ষেত্রে যদি সহিষ্ণুতা না থাকে তাহলে কিন্তু একটা দেশে প্রচন্ড অস্থিরতার সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যায় তুরস্ক সাম্রাজ্যের কথা। তুরস্ক সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তারা মুসলিম, যারা প্রজা ছিলেন তারা হচ্ছেন খ্রিস্টান। তুরস্কের সুলতানরা গোঁড়া রক্ষণশীল মানসিকতা নিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন নিয়মকে কিন্তু খ্রিস্টান ধর্মের বা খ্রিস্টান মতাবলম্বী মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ফল ভালো হয়নি। গোটা পূর্ব ইউরোপে কিন্তু আগুন জ্বলে গিয়েছিল, যেটাকে আমরা বলকান অঞ্চল নামে জানি। পরবর্তীকালে এই বলকান অঞ্চলকে কেন্দ্র করে দুটো যুদ্ধ হয়ে গেল, প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ। তার থেকেও বড় কথা, এই ধর্মীয় অস্থিরতাকে কেন্দ্র করে যেটা সংগঠিত হলো সেটা হচ্ছে 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ। ইতিহাস কিন্তু এই শিক্ষাটাও দিয়ে দিল যে ধর্মীয় অস্থিরতা যদি দূর না করা যায় তাহলে কিন্তু মানব জীবনে সর্বনাশ আসতে বাধ্য। আমাদের দেশেও কিন্তু আমরা দেখতে পাইছি যে ধর্মীয় গোঁড়ামি, আবার মুঘল সম্রাট আকবরের ধর্ম সহিষ্ণুতার নীতি সলিকুল, যার সুফল কিন্তু মুঘল সাম্রাজ্য পেয়েছিল। ঠিক তারপরেই ঔরঙ্গজেবের আমলে ধর্মীয় গোঁড়ামির ফলে মুঘল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ইতিহাস ধর্ম সহিষ্ণুতার নীতির সুফল আমাদের সামনে রেখে দিল, আর ধর্মীয় অসহিষ্ণুতার কুফল সেটাও কিন্তু আমাদের সামনে রেখে দিল। সাংস্কৃতিক অগ্রগতি, একটা দেশ বা জাতির অতীত যে সংস্কৃতি, গৌরব, তার সমস্ত কিছু কিন্তু সেই দেশ বা জাতির
সমগ্র জাতির সামনে তুলে ধরে ইতিহাস, অতীত থেকে তাদের ঐতিহ্য, তাদের পুরাতন সংস্কৃতির যে গৌরব, সেটাকে তাদের সামনে তুলে ধরে, এবং তার ফলেই একটা দেশ এবং একটা জাতি আত্মগর্বে বলীয়ান হয়, আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেদের দেশকে আত্মবিশ্বাসী হয়ে নতুনভাবে তারা গড়ে তোলে। যেভাবে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশ জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়েছিল, তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবকে আঁকড়ে ধরে। এই পর্যন্ত আজকে। সকলে সুস্থ থাকবি, ভালো থাকবি।